হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে উম অঙ্ক কি দেখা হইছে? দেখছিস অঙ্ক? ওই যে কনভার্সনের ম্যাথগুলা? মানে প্রত্যেকটা বইয়ের 1ম চ্যাপ্টারটা কিন্তু এটাই যে ইয়া কি বলে কনভার্সন অফ এই যে কোঅর্ডিনেট সিস্টেম গুলো। যেমন একটা অঙ্ক যদি দেখাই, মানে অঙ্কটা লিখে দিই, মানে পারবি কিনা ওটা ইয়া করলেই হলো। কনভার্ট এটা একটা অঙ্ক যদি করতে বলো, পারা যাবে? হুম, ঠিক আছে। তাহলে হচ্ছে উম এইটা কিভাবে কেমনে করবি? এই যে এটা ধর, এটা বললো এটা একটা ভেক্টর যেটা স্ফেরিক্যাল সিস্টেমে করতে বললো, তাহলে কিভাবে এটা খালি করি? এটা ধর স্ফেরিক্যালি করতে বললো, তাহলে আমাদের ওই যে ইয়াটা মাথায় রাখ। হ্যাঁ, ধর স্ফেরিক্যালি করতে বললো, তাহলে ওই যে আমরা শিখছিলাম না যে এরকম যদি থাকে এক্স, এ ওয়াই, এ জেড এই আকারে দেওয়া আছে, তাহলে তোকে নিতে হবে ওই সেম ভেক্টরটাকে স্ফেরিক্যালি প্যারামিটার গুলো কি? এ আর, হুম, হ্যাঁ, আর থিটা ফাই, এ আর, এ এ ফাই, এরকম। এটা এটা ছিল। তো আমাদেরকে এটা করতে হবে, তাহলে যেটা লাগবে ওটা কোথায় রাখতে হবে? বাম পাশে। তাহলে এ আর লাগবে, এ থিটা লাগবে, আর এ ফাই লাগবে। তো এর বাম পাশে রাখলাম। আর এখানে হচ্ছে আমাদেরকে ওই যে ইয়াটা নিতে হবে, ম্যাট্রিক্সটা। আর এখানে হচ্ছে এ এক্স, এ ওয়াই আর এ জেড এর ভ্যালু। তো এ এক্স, এ ওয়াই, এ জেড এর ভ্যালু কি? এ এক্স টা কি? ইউনিট ভেক্টর এ এক্স এর সাথে যেই সহগটা থাকবে, তাহলে এ এক্স হচ্ছে ওয়াই, আর এ ওয়াই টা হচ্ছে এক্স প্লাস জেড, আর এটা হচ্ছে জিরো। জেড তো নাই, তাহলে ওটা জিরো। এখন এই ভেক্টর, সরি, এই ম্যাট্রিক্সটা পাওয়াটাই হচ্ছে ডিফিকাল্ট। মানে এই ম্যাট্রিক্সটা মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটা কেমনে পাবো? কিভাবে করে এই ম্যাট্রিক্সটা বাইর করে, কিভাবে বা মনে আছে কিনা এটা জানলে হয়ে যাচ্ছে। তাহলে ম্যাট্রিক্সটা কিভাবে জানি ছিল? ওই যে ম্যাট্রিক্সটা ছিল এরকম: সাইন থিটা, কস ফাই, সাইন থিটা, সাইন ফাই, এটা মুখস্থ রাখতে। আর এটা কস থিটা, কস থিটা। তারপরে এখানে যেহেতু ফাই থিটা আছে, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তাহলে কি হবে? আমি ঠিক লিখলাম কি এটা? এরপর ফাই, ফাই কি হলো? দাঁড়া, একটু ভুল করতেছি। হুম, একটু ভুল করতেছি। এইখানে ট্রান্সপোজটা নিতে হবে সম্ভবত, তাই না? ট্রান্সপোজটা নিতে হবে, হ্যাঁ। মানে প্রথমে এই যে যেটা ম্যাট্রিক্সটা বের করতেছি, সেটা হচ্ছে এই যে এই পাশে এ এক্স, এই পাশে এ ওয়াই, আর এই পাশে এ জেড দেওয়া থাকলে, তাহলে তখন এই ম্যাট্রিক্সটা যেটা বের করতেছি, তখন এটার আবার ট্রান্সপোজ নিতে হবে। মানে যেটা করব সেটা হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে cos থিটা লিখলাম। ঠিক আছে তো, অনেক cos থিটা। তারপর হচ্ছে এখানে কি হবে তাহলে? cos থিটা, cos ফাই, আর এখানে কি হবে? cos থিটা, sin ফাই, আর এখানে sin থিটা নাকি? sin থিটা। আর এখানে কি হবে? আর এখানে হচ্ছে
cos phi কে ডিফারেনশিয়েট করতে হবে, তাহলে মাইনাস sin phi। আর এখানে হচ্ছে sin phi কে ডিফারেনশিয়েট করতে হবে cos phi। আর এখানে যেটা হবে আহ, এখানে 0 হবে, এইটার ট্রান্সপোজ নিতে হবে। যদি ঠিক থাকি আর কি আমি, cos theta sin phi, না ঠিক আছে, ট্রান্সপোজ লাগবে না, এইটাই এইটাই a আর a theta a phi যদি, একটু আমি চেক করি কোথায় কোথায়। হুম, এই যে এটা মাইনাস সাইন থিটা, cos theta কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, হ্যাঁ এইটা ট্রান্সপোজ নিতে হবে, ঠিক আছে, এইটা ট্রান্সপোজ নিতে হবে, যদি a আর a থিটা a phi চাইতে জানতে চাই তাহলে এইটা ট্রান্সপোজ নিতে হবে। এরপরে যে ম্যাট্রিক্সটা আসবে ওটার সাথে গুণ করবো আর কি। মানে ট্রান্সপোজ কিন্তু ম্যাট্রিক্সটার সাথে, তাহলে সাইন থিটা cos phi, cos থিটা cos phi, আর এটা হচ্ছে মাইনাস সাইন phi, ঠিক আছে, আর এটা হবে সাইন থিটা, ঠিক আছে, ওইটাই আর কি, cos থিটা, হুম, cos phi cos থিটা মাইনাস, এটাই ছিল সম্ভবত। এরপর জাস্ট গুণ করে দিব y x প্লাস জেড আর 0, এটা গুণ করে দিলেই আমাদের হচ্ছে ইয়াটা ওই a থিটা a আর a থিটা a phi এর ভ্যালু চলে আসবে। এটা আমি আর না করি, a আর মানে জাস্ট ম্যাট্রিক্সটা গুণ করলে এই এই ভ্যালু গুলো চলে আসবে, a আর a থিটা a phi, তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইগুলো অঙ্ক করতে হয় আর কি, এই যে কনভার্সনের গুলো, নাহলে এইটা ম্যাট্রিক্সটা লিখতে অসুবিধা হয়ে যায়। আচ্ছা এটা তো পারি আমরা, তাহলে আর সবগুলোর ইয়াটা মনে আছে না, ডিফারেন্সিয়াল লেন্থটা কি ছিল, ডিফারেন্সিয়াল লেন্থ গুলো মনে আছে, ওগুলো লাগবে আজকে, ডিফারেন্সিয়াল লেন্থটা মুখস্থ লাগবে আর ডিফারেন্সিয়াল ভলিউমটা মুখস্থ লাগবে, হ্যাঁ তাহলে এই দুইটা মুখস্থ রাখবে। তো কি জানি বলছিলাম, এরপরে যে টপিকটা পড়া লাগবে সেটা হলো উম, কোনটা বলবো, হ্যাঁ ওই যে ইকুয়েশন অফ লাইন আর ইকুয়েশন অফ প্লেন, এই দুটা একটু লাগবে আমাদেরকে, ইকুয়েশন অফ লাইন আর ইকুয়েশন অফ প্লেন, তাহলে ওটা একটু দেখে নিই। যতগুলো টপিক এই এক ক্লাসে হয়, ইকুয়েশন অফ লাইন, আচ্ছা, তো ইকুয়েশন অফ লাইন তো আমরা জানি যে এটা হচ্ছে 2D তে আমরা জানি যে একটা ইকুয়েশনের যদি আমাদের x1 y1 আর দুটা বিন্দু দেওয়া থাকে তাহলে লাইনের ইকুয়েশনটা আমরা লিখতে পারবো। এটা হচ্ছে এরকম, x1 মাইনাস x1 y মাইনাস y1 y2 মাইনাস y। কিন্তু যেহেতু আমাদের এই সিস্টেমটা আমরা যেটা ইলেকট্রোম্যাগনেটিক ই করব, 3D নিয়ে কাজ করব, তাহলে এখানে এটা হবে z, এইটা একটা ইকুয়েশন আমাদের লাগবে। আর একটা হচ্ছে ইকুয়েশন অফ প্লেন, এগুলো জানা আছে আমাদের সব, ইকুয়েশন অফ প্লেন। এখন ইকুয়েশন অফ প্লেনটা হচ্ছে এটা ax প্লাস by প্লাস cz টু d, এটা একটা প্লেনের ইকুয়েশন এরকম। এখন তুই আমাকে বল যে 3x প্লাস 5y ইকুয়াল টু ধর 10 লিখলাম, এটা কিসের ইকুয়েশন, প্লেন নাকি লাইন? এটা লাইনের ইকুয়েশন, ওকে, লাইনের ইকুয়েশন। কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যখন ইয়াতে কাজ করি, আমরা যখন ফিল্ড গুলো নিয়ে কাজ করবো, ওগুলো কিন্তু 3D সবকিছু, মানে আমরা কাজই করবো 3D তে, শুধু, তো ওইটা মাথায় রাখতে হবে। তো এটা লাইনের ইকুয়েশন 2D সিস্টেম, কিন্তু 3D তে এটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন, মানে আমি যদি এটা, এটা হবে একটা প্লেন, প্লেন যখন আমি 3D চিন্তা করবো, মানে থার্ড, যদি আমি
থার্ড ডাইমেনশনাল 3টা ডাইমেনশন নিয়ে চিন্তা করি, তাহলে এই যে ইকুয়েশনটা এটা একটা প্লেনের ইকুয়েশন। এটাই খালি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্লেনের ইকুয়েশনটা তাহলে কিরকম হবে, এরকম হবে। ঠিক আছে? এখানে যেটা হলো যে সেম এই ইকুয়েশনটা এখানে আসছে, এখানে z এর যে কোএফিসিয়েন্টটা c টা এখানে এটা 0 হয়ে গেছে। এইটুকুই খালি পার্থক্য। ঠিক আছে? তাহলে 3x, আচ্ছা তাহলে এটা কোন প্লেন হবে বলতো? যেটা যদি আমি প্লেন বলি তাহলে কোন প্লেনটা হবে? xy প্লেন না? xy প্লেন। z যেহেতু 0 তাহলে এটা xy প্লেন। তাই না? xy প্লেনের ইকুয়েশন হচ্ছে এটা। এরকম। তাহলে এটা একটা প্লেনের ইকুয়েশন। আমাদেরকে এইটুকু পার্থক্য করতে হবে। হলো? আর আর কি বলা যায়? আর আরেকটা হচ্ছে এগুলা আমাদের 3D জিওমেট্রিতে পড়াইছিল। যে যেমন বললো যে আমরা কিন্তু এখন 3D তে চিন্তা করতেছি সবকিছু। হ্যাঁ? তো এখন যদি তাই হয় তাহলে এখন হচ্ছে যদি আমি বলি যে x হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা কি বোঝাচ্ছে? 3D তে x যদি কনস্ট্যান্ট হয় তাহলে 3D তে এটা একটা প্লেন বোঝাচ্ছে। কোন প্লেনটা? yz প্লেন। ঠিক আছে? এগুলো একটু দেখে নিবি। x যখন আমি কনস্ট্যান্ট বলতেছি তখন তখন এটা একটা প্লেন বোঝাচ্ছে, সেটা হচ্ছে yz প্লেনটা বোঝাচ্ছে। কিরকম? yz প্লেন বোঝাচ্ছে, আমি যদি একটু আঁকে দেখি এরকম আর কি। এটা ধরে নিলাম, এটা হচ্ছে x, এটা ধর হচ্ছে y, এটা হচ্ছে z। x কনস্ট্যান্ট ধরছি এবং এটা বলতেছি একটা প্লেন হবে। প্লেন যদি হয় তাহলে হুম, আঁকতে হবে। এটা x কনস্ট্যান্ট মানে x এর কিছু একটা ভ্যালু আছে, 2 3 4 5 সামথিং আর কি। যেহেতু আমরা 3D তে চিন্তা করতেছি এবং বলছি যে x কনস্ট্যান্ট, তার মানে y ভেরিয়েবল অথবা z ভেরিয়েবল। তার মানে y ভ্যারিয়েবল অথবা z ভ্যারিয়েবল। ঠিক আছে? তো এই প্লেনের মধ্যে দেখ, প্রত্যেকটা পয়েন্ট আমি যদি যে কোনো একটা পয়েন্ট উঠাই নিই, যে কোনো একটা পয়েন্ট, ওই পয়েন্টের জন্য x টা কনস্ট্যান্ট, অর্থাৎ যে মূল বিন্দু থেকে x এর যে দূরত্বটা এটা কনস্ট্যান্ট, কিন্তু y আর z ভ্যারিয়েবল। তাই না? এই পয়েন্ট আর এই পয়েন্টে তো y আর z সেম হবে না। কল আসতেছে একটা। আচ্ছা সমস্যা নেই। ওইটাই বলতেছিলাম যে যখন বলবো এক্স কনস্ট্যান্ট তখন আমাদের চিন্তা করতে হবে এটা একটা প্লেন, ওয়াই জেড প্লেন। এখন এটা যে কোনো হইতে পারে, এটা এরকম হইতে পারে থ্রি সামথিং কিছু একটা হইতে পারে। তো এটা ওয়াই জেড প্লেনকে নির্দেশ করতেছে, আর এটুকুই। এখন এখানে আরেকটা জিনিস যেটা আমাদেরকে বুঝতে হবে, যে সেটা হলো এই যে এখানে তাহলে যখন এক্স কনস্ট্যান্ট বলছি তাহলে এখানে ওয়াই আর জেড ভ্যারিয়েবল। ঠিক আছে? ওয়াই আর জেড ভ্যারিয়েবল। আর কি আরেকটা জিনিস, ওয়াই আর জেড ভ্যারিয়েবল, এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে এই ক্ষেত্রে ওয়াই যে ডিরেকশন, মানে ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, এই দুটো হলো টেনজেনশিয়াল টু দ্য প্লেন। মানে ওয়াই আর জেড এক্সিস এই দুটো হলো টেনজেনশিয়াল শিয়াল। একটু দাঁড়া, আমি কলটা একটু রিসিভ করে নিই। হ্যালো হ্যালো, কথা শোনা যায়? ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ওয়াই জেড এক্সিসটা এটা হবে টেনজেনশিয়াল, আর এই যে জেড এক্স এক্সিসটা সেটা হবে নর্মাল টু দি প্লেন। টেনজেনশিয়াল মানে হচ্ছে অ্যালং দ্য সারফেস, মানে ওইটাই না। দেখ ওয়াই ডিরেকশনটা দেখ আর জেড ডিরেকশনটা দেখ, সারফেসের সাথে আছে, মানে প্যারালাল। টেনজেনশিয়াল আর এখানে চিন্তা করতে পারি প্যারালাল, প্যারালাল। আর যে এক্স এক্সিসটা সেটা হচ্ছে সারফেসের কিন্তু কি সারফেসের সাথে লম্ব ভাবে আছে, মানে এই যে এদিক থেকে যদি আমি একটু লম্ব আঁকি সেটা
এক্স এক্সিস এর প্যারালাল হবে, মানে সারফেস থেকে যে লম্বগুলো আঁকবো সেগুলো এক্স এক্সিস এর প্যারালাল হবে। এই জন্য এক্স এক্সিসটা আমরা বলছি সারফেসটা নর্মাল, নর্মাল ডিরেকশনে আছে আর কি, এরকম করে। তো এই দুইটা জিনিস পার্থক্য করলে হয়ে গেল যে এক্স কনস্ট্যান্ট থাকলে যেটা হবে, এক্স কনস্ট্যান্ট থাকলে আমাদের হচ্ছে ওই সারফেসটা ওই এক্সিসের নর্মাল হবে আর কি, এবং বাকি দুইটা অ্যাক্সিসের প্যারালাল হবে। তাহলে এখন যদি বলা হয় যে বাকি দুইটা যদি আমি কনস্ট্যান্ট ধরে ফেলি, ধর আমি বললাম হচ্ছে কি ওয়াই কনস্ট্যান্ট, তাহলে তখন বুঝে নিতে হবে, ওয়াই কনস্ট্যান্ট তখন বুঝে নিতে হবে যে এক্স আর যে জেড, এই দুইটা অ্যাক্সিসটা ভেরিয়েবল হবে এবং এই দুইটা হবে টেনজেনশিয়াল, আর ওয়াই যেটা অ্যাক্সিস হবে সেটা হবে সারফেসের প্যারালাল, মানে সারফেসটার প্যারালাল আর কি। এবং এটা তো একটা সারফেসের ইকুয়েশন, এটা তো প্রথমে বুঝতে লাগবে এটা কি ধরনের সারফেস আসবে, এক্সাক্ট টাইপের একটা সারফেস আসবে, ওটা তো প্রথমে বলতে হবে। এবং টনজেনশিয়াল এবং নর্মাল বলতেছি এটা সারফেসের রেসপেক্ট, তো সারফেসটা সারফেসের নর্মাল হবে এক্সিস, এগুলো ওয়াই এক্সিস, এগুলো সব এক্সিসের কথা বলতেছি। আর যদি তাহলে জেড এক্সিস বলে, সরি জেড কনস্ট্যান্ট বলে, তাহলে হচ্ছে আমাদের যে সারফেসটা আছে সেটা হবে জেড এক্সিস এর নর্মাল, প্যারালাল, সরি প্যারালাল কেন, নর্মাল, জেড এক্সিসটা হবে সারফেসের নর্মাল, আর বাকি দুইটা ওয়াই আর এক্স টেনজেন্সিয়াল। হ্যাঁ, এখন হচ্ছে এটা কখন কাজে লাগবে, আমাদের বলবে যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে উম, মানে আমাদের ওই ফিল্ডের হিসাবে জিনিসটা আসবে আর কি, তখন আর কি আমাদেরকে ওই হিসাবে মানে কোশ্চেনে ওই ইয়া করতে হবে, আহ এই জিনিসটা ফেলাইতে হবে আর কি। মানে ডিরেকশনটা এখান থেকে বুঝতে পারবো আমরা যদি এটা বুঝে যাই। বা বুঝছিস, হ্যাঁ ওইটাই আর কি, ওটাই আসবে। আরেকটা জিনিস হচ্ছে এরকম, ধর এটা বললো, আমি যদি এটাকে আরেকবার নিয়ে আসি, এখানে বললাম, এখানে কি বললাম যে এই যে এক্স ইকুয়াল টু থ্রি বললাম, এক্স ইকুয়াল টু থ্রি, এই প্লেন, তো এই প্লেন থেকে আমরা ওই যে প্যারালাল শিট থাকে না, চার্জের প্যারালাল শিট থাকে তো, চার্জের প্যারালাল শিট, তো চার্জের প্যারালাল শিটটার ইকুয়েশনটা ধর এইভাবে দিয়ে দিছে, এক্স ইকুয়াল টু থ্রি, এক্স ইকুয়াল টু থ্রি। তো আমরা কি জানি যে প্যারালাল শিটের মধ্যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড গুলো এগুলো কি হয়, নর্মাল ভাবে বের হয়, মানে নর্মাল টু দা সারফেস, এভাবে বের হয় ইলেকট্রিক ফিল্ডটা, ওভাবে হিসাব করি। তা এখন ওইভাবে যখন বলবে তখন আমাকে ইলেকট্রিক ফিল্ডটা হিসাব করতে বলো, তখন আমরা ইলেকট্রিক ফিল্ডটা হিসাব করবো কিভাবে, তখন আমাদের হিসাব করতে হবে, ধর ইন্টিগ্রেশন করতে হলো বা হাবি জাবি কিছু একটা, তো আমরা জানি ই ইকুয়াল টু সারফেসের জন্য, সূত্রটা ভুল হতে পারে আমার, সূত্রটা কি জানি ছিল, রো বাই টু এপসাইলন নট এরকম কিছু একটা ছিল, হুম, মানে সিটের জন্য রো, এটা, আর ডিরেকশনটা দিতে হতো এখানে কিছু একটা। এখন ডিরেকশনটা আমাকে বের করতে হবে, ডিরেকশনটা তখন কিভাবে বের করব, এই ইকুয়েশনটা থেকে, সিটটা বলে দিছে এক্স ইকুয়াল টু থ্রি, এটা হচ্ছে সিট, তাহলে ডিরেকশনটা কি হবে, নিশ্চয়ই এক্স হবে, আমাকে এক্স ডিরেকশনটা, হ্যাঁ, তাহলে ওখান থেকে আমি ডিরেকশনটা বুঝতে পারবো। এরপর তো আমাকে আমাকে ধরো ইন্টিগ্রেশন করতে বললো যে তুমি বের করো যে এতটুকু অংশের মধ্যে, তো সেই হিসাবে আমি ইন্টিগ্রেশন লাগাবো আর কি। তো এখান থেকে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, ডিরেকশনটা বের করতে পারবো আর কি। এটা আরেকটা। আবার আরেকটা জিনিস বলা যায়, বললো যে এক্স ইকুয়াল টু থ্রি হচ্ছে সিটটা, আর তুমি ইলেকট্রিক ফিল্ডটা বের করো হচ্ছে কোন পয়েন্টে, এ পয়েন্টে বের করো, যেটার ভ্যালুটা হচ্ছে ওয়ান কমা থ্রি কমা, এখানে না লিখি, বললো যে এ পয়েন্টে বের করো যেটা ভ্যালুটা ওয়ান কমা টু কমা থ্রি, এই পয়েন্টে বের করতে হবে। এখন এ, এখান থেকে দেখা যাচ্ছে যে আমি এ পয়েন্টের ওয়ান যে ভ্যালুটা, মানে এক্স এর যে ভ্যালুটা, সেটা নিশ্চয় সারফেসের উপর তো হবে না, মানে এটা তো আলাদা, এই পয়েন্টটা ওই সারফেসের লাই করবে না, ওই সারফেসের ডানে অথবা বামে লাই করবে, এই পাশে অথবা এই পাশে, দুইটাই তো আছে, এইদার সারফেসের উপর নালে নালে ডানে নালে বামে। তাহলে এখান থেকে আমি যদি দেখি
যে 1 টা এটা অবশ্যই সারফেসের বামে লাই করতেছে। কারণ এটা তো x equal to 3 তে আছে। তাহলে বাকি যেই 1 যেহেতু x equal to 1 তাহলে সবগুলো পয়েন্ট এই পয়েন্টটা এই সারফেসটার বামে লাই করবে। তাহলে তখন ডিরেকশনটা কোন দিকে হবে? উল্টা দিকে। মানে -ax হবে। এটা থেকে আমরা এটাও বুঝতে পারবো। তাহলে তখন আমাকে এখানে কি ডিরেকশনটা -ax দিতে হবে। মানে এই পয়েন্টের জন্য। এভাবে আমরা ডিরেকশনটা বের করতে পারবো। ঠিক আছে? এটা আরকি। বুঝতে পারলো? এটা হলো। এখন হচ্ছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলল ধর যে a একটা ভেক্টর, বলল যে 3ax 2ay প্লাস হচ্ছে 5az, এটা একটা ভেক্টর। এই ভেক্টরটা কি হচ্ছে, এই ভেক্টরটা বললো যে z ইকুয়াল টু 5 প্লেন থেকে প্লেন হতে বের হচ্ছে। মানে একদম বাংলাতেই লিখতেছি আর কি। z ইকুয়াল টু 5 প্লেন হতে বের হচ্ছে এই ভেক্টরটা। এখন এই ভেক্টরটা আমাকে দু- দুইটা কম্পোনেন্ট বলবি, টেনজেনশিয়াল কম্পোনেন্টটা কি হবে, নর্মাল কম্পোনেন্টটা কি হবে এই ভেক্টরটা। তাহলে টেনজেনশিয়াল হবে এই যে এটা 3ax 2ay, এটা, আর নর্মাল হবে 5x। এটাই, এটা বের করতে হলে পারলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে পজিশন ভেক্টর। তিনটা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা শিখছি। তিনটা কোঅর্ডিনেট সিস্টেমে পজিশন ভেক্টরটা আমাদেরকে বের করতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা একটু পরে যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বো, মানে একটু কয়েকদিন পরে, তখন হচ্ছে ওখানে পজিশন ভেক্টরটা ম্যাটার করে অনেক, তখন পজিশন ভেক্টরটা লিখতে হবে। তো পজিশন ভেক্টর ইন অল কোঅর্ডিনেট সিস্টেমস, পজিশন ভেক্টরস লিখলে হলো কোঅর্ডিনেট সিস্টেম, পজিশন ভেক্টরস ইন অল কোঅর্ডিনেট সিস্টেমস। তাহলে যদি আমাকে কার্টেসিয়ানে বলে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি পজিশন ভেক্টরটা লিখতে বলে, পজিশন ভেক্টর মানে কি? অরিজিন থেকে ওই পয়েন্টটার যেই দূরত্বটা, যে ভেক্টরটা আসবে সেটাই, সেটা হচ্ছে পজিশন ভেক্টর। এখন ওইটা যদি আমি কার্টেসিয়ানে লিখি তাহলে কি হবে বলতো? মানে ওটা তো আর দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে ওটা কি হবে? পজিশন ভেক্টরটা আমাকে বলবি যে আর কার্টেসিয়ান সিস্টেমে কিভাবে লেখে, এইভাবে না, এইভাবে না, এটা এটা কার্টেসিয়ানে লিখতেছি। এখন আমাকে সিলিন্ড্রিক্যাল আর হচ্ছে আহ, আহ, আচ্ছা সরি, করতে করতে বোধহয়, হ্যাঁ, করতেছি। এই যে সিলিন্ড্রিক্যাল যদি বলে, সিলিন্ড্রিক্যালে যদি আমাকে পজিশন ভেক্টরটা লিখতে বলে তাহলে কিভাবে লিখবো সিলিন্ড্রিক্যালে? সিলিন্ড্রিক্যালে লিখতে গেলে না, রো এরো, মানে রো এর একটা ভ্যালু থাকবে ওই পয়েন্টার, আর আরেকটা হচ্ছে জেড এ জেড, এখানে কোনো ফাই থাকবে না। এটা কি বোঝা যাচ্ছে কেন কোনো ফাই থাকবে না? শুধু এই, বুঝলি না? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এই যে এরকম, আমরা যদি একটু এখানে দেখি, এইটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল সিস্টেম তো এরকম, যে এখানে থাকবে, এই যে এখানে থাকবে, ধর এরকম আছে। আচ্ছা, তো আমাদের তো আর ভেক্টরটা লাগবে। আমি যদি আঁকাটা খুবই বাজে হইতেছে, এইটা ধর পয়েন্ট, 3D তে চিন্তা কর। এটা যদি পয়েন্ট হয় তাহলে ভেক্টরটা হচ্ছে আমাদের এখান থেকে এইখানে, এই যে এইখান থেকে এইখানে, তাই না? এটাই তো আর ভেক্টরটা, এটাই লিখতে চাচ্ছি পজিশন ভেক্টর আর। তাহলে এইটা যদি আমি লিখতে চাই তাহলে এইটা দুইটা কম্পোনেন্ট নিলেই তো হচ্ছে, মানে এইটা ভেক্টর কোন দুইটা যোগফল বলতো? এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করলেই তো এই আর ভেক্টরটা পাওয়া যাবে, যাবে না? তাহলে এই ভেক্টরটা কি? এটা কি? এটা, এটা হচ্ছে, এটা যদি আমি বলি রো,
phi আর z এরকম করে বললাম এই পয়েন্টটা। তাহলে এই ভেক্টরটা লিখতে গেলে আমার জাস্ট রো আর z হইলেই হচ্ছে যে এটা হচ্ছে রো এ রো আর এই ভেক্টরটা কি z a z। এই দুটো যোগ করে দে তাহলে এটা তো আর ভেক্টর পাওয়া যায়। মানে এখানে phi যে ভেক্টরটা মানে এই যে ভেক্টরটা আসবে মানে লেটস সে phi a phi ওটা দরকার নাই। কারণ ওটা সব ক্ষেত্রে কারণ এই যে আর ভেক্টরটা পুরা যদি আমি ওই যে মুরির রিয়ার মতো চিন্তা করি সবখানে একই আসবে। তাই না? এই যে আমি যদি আরকি এরকম করে চিন্তা করি। বুঝছিস কি এটা? এইভাবে চিন্তা করি। সবার জন্য আর ভেক্টরটা সেম আসবে। এইটাই। তাহলে এটা এইভাবে লিখতে হবে। ওখানে কোনো ফাই থাকবে না। আর আরেকটা কি? স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল এর জন্য পজিশন ভেক্টরটা লিখতে হবে এ না পজিশন আর আর এ ব্যাস এটাই। ডিআর হচ্ছে যখন আমরা ডি ইউজ করবো যখন আমাদেরকে ডিফারেনশিয়াল লেন্থ বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর এয়ার এইটুকুই লাগবে কারণ ওখানে ফাইও দরকার নাই থিটাও দরকার নেই কারণ পজিশন ভেক্টরটা লাগতেছে জাস্ট পজিশন ভেক্টরটা খেয়াল করে দেখ এয়ারটা তো আমাদের ওইটাই দিত মানে আর এয়ার যেটা তো ওইটার জন্য এটা মুখস্থ এটা মুখস্থ। আর আরেকটা যেটা হচ্ছে পজিশন ভেক্টর হচ্ছে যদি কিভাবে বলে যদি বলে হচ্ছে এরকম সিলিন্ডারকে গেল তো আগে থেকে কি জানি বেরোলো হচ্ছে হুম হ্যাঁ এই তো এইগুলাই। আচ্ছা ধর আমার এইটা সহজ তাহলে এটা বলে দিই। ধর পয়েন্টটা যদি জেড এক্সিসে থাকে তাহলে পজিশন ভেক্টরটা টেন্স কোথায় হবে বলতো? কার্টেসিয়ানে। পয়েন্টটা যদি জেড এক্সিসে থাকে। if the point lies in the z axis তাহলে পজিশন ভেক্টরটা কি হবে? শুধুমাত্র এইগুলা না। কারণ জেড এক্সিস এর উপর ওইটা তো জিরো পয়েন্টটা তো জিরো পয়েন্টের ভ্যালু জেড এক্সিস এর উপর যে কোনো পয়েন্টের ভ্যালু কত জিরো না তাহলে শুধুমাত্র তখন এইটা হবে না এইটা হবে। আর যদি ওয়াই এক্সিস হয় তাহলে শুধু এক্স এ এক্স জেড এ জেড। আর যদি এক্স অ্যাক্সিস এর উপর পয়েন্টটা লাই করে তাহলে শুধু পজিশন ভেক্টর হবে এটা। এটা তো নর্মাল সেন্স থেকে বলা যায়। এক্সিস এর উপর পজিশন ভেক্টর গুলো কি হবে এক্সিস এরটা বাদ দিয়ে বাকি দুটা এটা আর কি একটা থাকে। তাহলে এই দুটো হলো পজিশন ভেক্টর আমরা দেখলাম আর কি এই দুটো হবে পজিশন ভেক্টর। আচ্ছা আহ, আমি উল্টা বললাম আমি দেখি ধর এইটা যদি বলে বাকিগুলো জিরো না ধর এক্স এক্সিস জেড এক্সিস এর উপর পয়েন্টটা যদি লাই করে তাহলে হচ্ছে জেড বাকিগুলো জিরো না তাহলে জেড থাকে। ও হ্যাঁ সরি তাহলে আমি যেটা বলতে চাইছিলাম তাহলে সেটা হলো কিরকম সেটা হলো হুম, আহ, হুম আমারটা হলো যে যদি প্লেন থাকে আর কি কোনো মানে জেডটা যদি জিরো হয় মানে জেড যদি জিরো হয় তাহলে ওই ভেক্টরটা কি আছে এক্স ওয়াই প্লেনে তাহলে ওটার জন্য লিখবো এক্স এক্স ওয়াই এ ওয়াই মানে হচ্ছে সরি একটু ভুল হয়েছে। যদি লাইনের উপরে থাকে তাহলে ওই লাইনেরটাই হবে তাই না যদি এক্স অ্যাক্সিস এর উপর থাকে শুধু এক্স এ এক্স হচ্ছে বাকিগুলো জিরো হচ্ছে। যদি ওয়াই অ্যাক্সিস এর উপর থাকে তাহলে ওয়াই এ ওয়াই হচ্ছে বাকিগুলো জিরো। আর যদি কোন একটা প্লেনে থাকে মানে তিনটা ইয়াতে নাই প্লেনটা হচ্ছে কোন একটা টু ডি তে আছে মানে কোন এক্স ওয়াই প্লেন বা জেড এক্স প্লেন বা ওয়াই জেড প্লেন তাহলে ওই শুধু প্লেনটার জন্য খালি পজিশন ভেক্টরটা লিখতে হবে। দেখ ওটা পারবো ওটা সহজ ওটা ওটা না বললেও হয়তো বেকার কনফিউজ করলাম ওটা পারা যাবে। আর আরেক পজিশন ভেক্টর পড়লাম আর হচ্ছে কি করলাম এই যে এটা করলাম এখন হচ্ছে আমাদের যেটা আর কি পড়া লাগবে সেটা হচ্ছে ওই যে ভেক্টর ক্যালকুলাস। এটা তো বড় একটা টপিক। হম হম কি বুঝলাম না। হ্যাঁ
এটা করা লাগবে। আমি এটা করবো কয়েকদিন থেকে। আজকে লিখতে হচ্ছে আরকি। আ মানে এগুলো যদিও জানি। ১ম টা আমাদের এখানে ২ টা আমাদের অপারেটর আছে, ভেক্টর ক্যালকুলাসে যেটা আমরা একটা অলরেডি জানি সেটা হচ্ছে ডেল অপারেটর। ডেল। আ আর আরেকটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। মানে ওটা হচ্ছে এরকম করে স্কয়ার আছে। ওটা পরে, ওটা অত লাগবে না। মানে ডেল অপারেটর দিয়ে কাজ করতে হবে। ডেল অপারেটর দিয়ে আমরা বিভিন্ন ডেল অপারেটর দিয়ে কি করব? গ্রেডিয়েন্ট বের করব, ডাইভারজেন্স বের করব, কার্ল বের করব। তো বেশিরভাগ জিনিস আগে থেকে জানা। মানে এগুলার যেই থিওরিটিক্যাল নলেজ গুলো সেগুলো জানা। এখন যেটা জানা নাই সেটা হচ্ছে ডেল অপারেটরটা যখন আমি বাকি কোঅর্ডিনেট সিস্টেম গুলাতে এপ্লাই করব। তা বলল যে কোন একটা ভেক্টর আছে কার্টেসিয়ান। তখন ওটার যদি গ্রেডিয়েন্ট বলি, ডাইভারজেন্স বলি, কার্ল বলি এগুলো বের করতে পারবো আমি। এটা সহজ। কিন্তু একটা ভেক্টর আ কো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে দিয়ে রাখছে। ওইটার ডাইভারজেন্স, ওইটার কার্ল, ওইটার গ্রেডিয়েন্ট বের করতে বলল। তখন কিন্তু ওইটা বের করা একটু ডিফিকাল্ট। তো আজকে বোধহয় সবকিছু পড়াইতে পারবো না। এটা ২ টা ইয়াতে নিতে হবে। তো আজকে যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করব। তো ডেল অপারেটর ১ম এ হচ্ছে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, তাহলে বল গ্রেডিয়েন্ট কাকে বলে? আচ্ছা। আচ্ছা গ্রেডিয়েন্ট অবশ্যই আমাদের ২ টা রাশি আছে। একটা ভেক্টর রাশি আরেকটা স্কেলার রাশি। ভেক্টর রাশির কিন্তু গ্রেডিয়েন্ট হয় না। স্কেলার রাশি শুধু গ্রেডিয়েন্ট অফ স্কেলার। তাহলে কোন একটা রাশির গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে? কোন একটা রাশির গ্রেডিয়েন্ট এটাই রিপ্রেজেন্ট করে ওই স্কেলার রাশিটার মেক্সিমাম চেঞ্জ। ওই স্কেলার রাশিটার মেক্সিমাম চেঞ্জ আ টা আমাদেরকে দেয় হচ্ছে গ্রেডিয়েন্ট। এবং সেই চেঞ্জটা কোন একটা ডিরেকশনে হবে সেই ডিরেকশনটাও দিয়ে দেয়। সো আমাদের কাছে যদি একটা স্কেলার ভ্যালু থাকে তাহলে সেই স্কেলার ভ্যালুটা যদি আমরা মেক্সিমাম চেঞ্জটা জানতে চাই বা চেঞ্জের মেক্সিমাম ভ্যালুটা জানতে চাই তাহলে আমাদেরকে ওই স্কেলার রাশিটার গ্রেডিয়েন্ট নিতে হবে। এখন এটা যেকোনো ভাবে থাকতে পারে। যেমন বলল যে পোটেনশিয়াল। পোটেনশিয়ালটা সবচেয়ে বেশি চেঞ্জ কোথায় হচ্ছে? তখন কি বলতে হবে? তখন আমাদেরকে গ্রেডিয়েন্ট বের করতে হবে আরকি। তো এটাই আরকি। গ্রেডিয়েন্ট gives us the maximum change of a scalar আর কোন একটা ভেক্টরের গ্রেডিয়েন্ট হয় না। ঠিক আছে? আর যেহেতু চেঞ্জ বলতেছি এবং এটা একটা ডিরেকশন থাকছে গ্রেডিয়েন্ট অফ a scalar এটা অবশ্যই একটা ভেক্টর রাশি। সে এখন জাস্ট আমরা গ্রেডিয়েন্টটা বের করব বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ইয়াগুলো মুখস্থ রাখতে হবে। ডিফারেনশিয়াল লেন্থ গুলো যদি ভালো করে মুখস্থ থাকে তাহলে এইটা বের করা খুবই ইজি। তাহলে ১ম হচ্ছে কার্টেসিয়ানের জন্য। কার্টেসিয়ান আচ্ছা, তো কার্টেসিয়ানের জন্য আমরা যদি বের করি তাহলে ধর ভি একটা স্কেলার রাশি আমাদের। তাহলে সেটার যদি আমি গ্রেডিয়েন্ট বের করি এখানে কিন্তু কোনো ডট ফট নাই। শুধু এটাই। আ এটা বোঝাচ্ছে যে গ্রেডিয়েন্ট। ডট দিলে হবে না। ডট না। আমরা ২ টা ভেক্টর হলে ডট দিব। আ এটার গ্রেডিয়েন্টটা কি হবে? ডেল এক্স ই ই। সহজ। ও একটু ভুল করছি। সাথে এগুলা তো আছেই। ax, ay, az এটা। এখন আমরা যদি এটা সিলিন্ড্রিক্যালি করি, তাহলে সূত্রটা কি হবে? তাহলে এই যে এগুলাতে চেঞ্জ আসবে আরকি। ঠিক আছে? এইটাতে চেঞ্জ আসবে, বাকিটা সেম আরকি। তাহলে এটাতে কিরকম চেঞ্জ আসবে? ডেল আর এই যে এটাতেও চেঞ্জ আসবে। এক্স, ওয়াই, জেড এগুলো। তাহলে ১ম টার সিলিন্ড্রিক্যালি আমাদের প্যারামিটার গুলা কি, কি? সিলিন্ড্রিক্যাল প্যারামিটার গুলো হলো রো, আ রো, রো, ফাই আর জেড। তাহলে ডেল রো এই এটা দিলে হয়ে যাচ্ছে। আর যদি বলে হচ্ছে ইয়াতে স্ফেরিক্যাল এ
আচ্ছা, এখানে একটা চেঞ্জ আসবে। এখানেও একটা চেঞ্জ আসছে, আমি ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে ডিএল সিলিন্ড্রিক্যাল এর ইয়াটা কি ছিল? ডিফারেনশিয়াল লেন্থটা কি ছিল? মনে আছে? সিলিন্ড্রিক্যাল এর ডিফারেনশিয়াল লেন্থটা বলতো? হ্যাঁ, বল। আ 85, তারপর? হ্যাঁ, তারপরে? হ্যাঁ। তো আমাদেরকে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই যে আ কোএফিসিয়েন্ট টা আছে না? এই যে এটার সাথে যে একটা কোএফিসিয়েন্ট ছিল, এই যে D5 এর সাথে যে একটা কোএফিসিয়েন্ট ওইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে জাস্ট একটা ভাগ হবে। এগুলোর যে কোএফিসিয়েন্ট তো 1। D রো, D Z এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। বাট D5 এর ক্ষেত্রে কোএফিসিয়েন্ট হচ্ছে রো। তাহলে ওই যখন বের করতেছি তখন এই যে এটা দিয়ে ভাগ দিতে হবে আরকি। ঠিক আছে? আর সেম ভাবে তাহলে আমি যদি এটার ক্ষেত্রে বলি এখানে তাহলে কত ভাগ হবে? এটার সাথে কোএফিসিয়েন্ট ছিল আ কি ছিল? এটারটা বল। DL এই যে সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল এরটা কি ছিল? DR, AR, তারপরে কি ছিল? R sin থিটা, D থিটা, A থিটা, আর না, R sin D phi। ঠিক আছে তো? এটা কি ছিল বলতো? এটা একটু ভুলেই গেলাম। R sin থিটা, আ ১ম এ কি? R phi, R থিটা phi এরকম ছিল না? R থিটা phi, হ্যাঁ, ঠিক আছে, এরকমই তো ছিল। তাহলে এটা ছিল R, R D থিটা, A থিটা, R sin থিটা, D phi, A phi। ঠিক আছে? এটা ছিল। তাহলে এখানে দেখ, D থিটার কোএফিসিয়েন্ট R, D phi এর কোএফিসিয়েন্ট R sin থিটা। তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো দিয়ে ভাগ করে দিতে হবে। মানে তো যখন আমি এই যে বের করতেছি, গ্রেডিয়েন্ট বের করতেছি, মানে ওই যে অপারেটরটার সাথে, তাহলে এখানে হবে 1/r, বাকি সেম থাকবে। D থিটা দিয়ে করতে হবে, ডিফারেনশিয়েট করতে হবে v কে। আর এখানে হবে a থিটা। আর এখানে ভাগ দিতে হবে 1/r sin থিটা দিয়ে, মানে কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দিতে হবে। বাকি এটা ঠিক থাকবে। d phi a phi, এইটাই আরকি খেয়াল রাখতে হবে। মানে কোএফিসিয়েন্ট গুলা দিয়ে ভাগ হবে। এটা খালি খেয়াল রাখতে হবে যে কোএফিসিয়েন্ট গুলো দিয়ে ভাগ হবে নিচে। 1/r, 1/r sin। তাহলে এই সূত্রগুলো মনে থাকবে। আর এগুলা লাগবে। আমাদেরকে ওই যে v টা ওইটা হচ্ছে spherical system এ মানে গ্রেডিয়েন্ট টা যদি বের করতে বলে বা যে গ্রেডিয়েন্ট টা যদি লাগে তাহলে ওই হিসাবে এই সূত্রটা ফেলতে লাগবে আরকি। ঠিক আছে? এটা। তাহলে যেটা এখানে নতুন সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করা। তাইলে আমরা পাই যাবো আচ্ছা। তাহলে এখন গ্রেডিয়েন্ট সম্বন্ধে কয়েকটা কথা আছে। আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলা দেখছি। আর হচ্ছে গ্রেডিয়েন্টের জিনিসটা বুঝলাম যে এটা মেক্সিমাম চেঞ্জ দিবে। মেক্সিমাম চেঞ্জ দিবে। যেমন ভি আমি নিছি পোটেনশিয়াল, এটার মেক্সিমাম চেঞ্জটা কত সেটা আমাকে দিবে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট আ মানে হলো মেক্সিমাম চেঞ্জ। এবং যেটা এটা একটা ভেক্টর দিচ্ছে। তো এই ভেক্টরটা আসলে কি মিন করতেছে? ভেক্টরটা মিন করতেছে এটাই যে আমি একটা স্কেলার, যেমন আমরা একটু আগে দেখলাম যে এটা কি স্কেলার, ধর আমি বললাম যে এফ একটা স্কেলার, এফ এটা একটা স্কেলার রাশি। এখন এই স্কেলারটাকে কিভাবে প্রকাশ করতে পারি? আমাদের যে স্কেলার নিলাম, তো এখন আমি বললাম যে এরকম যে এফ বলতে আমি একটা কোনো একটা কিছু নিই। ধর আমি নিলাম হচ্ছে কোনো একটা প্লেন, আ কোনো একটা সারফেস নিলাম আরকি। কোনো একটা সারফেস। আ এটা যদি নিই, এটা যদি গ্রেডিয়েন্ট বের করি, তাহলে গ্রেডিয়েন্টটার ডিরেকশন, আচ্ছা, এটা বাদ দিলাম। এটা বাদ দিই। এরপরে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভ আমাদের পড়াইছিল, মনে আছে?
ডিরেকশনাল ডেরিভেটিভটা কি ছিল? ডিরেকশনাল ডেরিভেটিভটা ছিল এরকম যে আমরা যদি কোন একটা স্কেলার ফাংশনের নিই, গ্রেডিয়েন্ট নিই, তাহলে সেই গ্রেডিয়েন্টটা কম্পোনেন্টটা কোন একটা ভেক্টরের দিকে সেই গ্রেডিয়েন্টের যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। মানে ডিরেকশনাল ডেরিভেটিভ কোন একটা স্কেলারের ফাংশনের হয়। তো কোন একটা স্কেলার ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভটা হলো এইভাবে আমরা বলি যে কিভাবে লিখবো? উম সি ইন এটা এটাই বোঝাচ্ছে। মানে কোন একটা ডিরেকশনাল কোন একটা স্কেলার ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভটা হলো কোন একটা ভেক্টরের দিকে হবে। মানে মেইনলি হচ্ছে আমরা ডিরেকশনাল আমরা যখন কোন একটা এটা আছে ডিরেকশনাল ডেরিভেটিভ বোঝার আগে এটা একটু বুঝে নিই যে যখন কোন একটা স্কেলার ফাংশনের তুই করবি হচ্ছে গ্রেডিয়েন্ট বের করবি তখন ওইটা আসলে কি করে মানে কি বলবো এটা হচ্ছে ওইটার দিকটা কি ওটা জানতো। মানে আমি যখন এটা বের করতেছি এই যে এটা বের করতেছি তাহলে এটা একটা ভেক্টর কিন্তু তাই না? যে এটা ভেক্টরের একটা ভ্যালু থাকবে আর এটা একটা দিক থাকবে এই দিকটা হ্যাঁ একটা ডিরেকশন থাকবে এই দিকটা আসলে কোনটা বোঝাচ্ছে। মানে এটা স্কেলার যে কোনো একটা স্কেলার ফাংশনকে আমরা একটা প্লেনের মধ্যে রাখবো প্লেনের মধ্যে রাখতে পারি। তো এইটা হবে এই দিকটা হবে ওই প্লেনটার পারপেন্ডিকুলার নর্মাল আর কি। মানে এটা একটা স্কেলার ফাংশন এখানে আছে একটা প্লেনের মধ্যে আছে। আমি যদি এটার ইয়ারটা নিই ওই যে গ্রেডিয়েন্ট নিই তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এই প্লেনটার নর্মাল আসবে আর কি। এটা আসবে এইটা হবে নর্মাল এটা। তাহলে এই এই যে ভেক্টরটা এটা হচ্ছে ওই আমাদের গ্রেডিয়েন্টটা এটা যেটা যেটার ভ্যালুটা তো আমরা বের করতে পারলাম এই সূত্র দিয়ে বা একটা ভেক্টর আসবে সেটার ভ্যালুটা আমরা বের করতে পারবো এবং দিকটা হবে এই ওই সারফেসটার পারপেন্ডিকুলার আর কি। এগুলো হচ্ছে ওই যে ওই জন্য বললাম যে ওই যে ভেক্টর ক্যালকুলাসে যেটা পড়াইছিল ওটা একটু দেখলে এটা হয়তো আরো রিলেট করা যায় করা যেত। আমাদের কিন্তু বলতো যে নর্মাল বের করো এই প্লেনের নর্মাল বের যে কোনো একটা প্লেন দিত প্লেনের ইকুয়েশন দিত সে বলতো যে এটা নর্মাল বের করো তখন আমরা কিন্তু গ্রেডিয়েন্ট বের করতাম। তখন গ্রেডিয়েন্ট কারণ গ্রেডিয়েন্ট বের করলে ওইটা ডিরেকশনটা নর্মাল টু দ্য প্লেন হয় আর কি। এই জন্য আমরা নর্মাল বের করতাম। তো এখন ডিরেকশনাল ডেরিভেটিভটা কিছু না যে ওই যে গ্রেডিয়েন্টটা বের করলাম সেই গ্রেডিয়েন্টের এই ভেক্টরের দিকে কম্পোনেন্টটা কত এটাই এটাই হচ্ছে হচ্ছে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ। মানে এই যে এটা একটা আমাদের প্লেন আমরা হচ্ছে এই যে এটার নর্মাল বের করছি এটা হচ্ছে মানে গ্রেডিয়েন্ট বের করলাম তারপর আমাদেরকে বললো যে ডিরেকশনাল ডেরিভেটিভটা এই এই ডিরেকশনে বের করতে হবে। তা আমরা এই ডিরেকশনে যদি বের করি আমাদের কাছে এটা জানা থাকবে তাহলে এইটার এটা কত আর কি। এটা নর্মালও না এটা অ্যাকচুয়ালি কম্পোনেন্ট এটা অ্যাকচুয়ালি ইয়া হবে ওই যে অংশক বলে আর কি। যাই হোক সূত্র হচ্ছে এটা সূত্র মনে রাখতে হবে সূত্র হচ্ছে এটা এটা ওকে। তা এটা এটা গেল গ্রেডিয়েন্ট নিয়ে হচ্ছে এগুলা গেছে আর কি আসতে পারে গ্রেডিয়েন্ট নিয়ে আর কি আসতে পারে হুম এখানে একটা সূত্র আসবে এই সূত্রটাকে আমাদের কাজে লাগবে মানে কয়েকটা সূত্র আসবে মানে এই প্রথম সূত্রটা হচ্ছে এরকম
তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে একটা খালি বলে দিই। গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কয়েকটা জিনিস বের করতে পারি। গ্রেডিয়েন্ট দিয়ে আমরা হচ্ছে কোনো একটা আহ স্কেলারের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারি। ম্যাক্সিমাম ভ্যালুটা চাইলে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট বের করবো ওই স্কেলারটা শেষ। তারপর আমরা কোন একটা স্কেলার বা কোন একটা প্লেনের নর্মাল বের করতে পারি। আমাদেরকে কোন একটা প্লেনের ইকুয়েশন দিয়ে দিছে, দিয়ে বললো যে এটা নর্মাল বের করো, তো আমরা গ্রেডিয়েন্ট বের করবো। তাহলে হচ্ছে ওইটা ওইটার যে দিকটা হবে, ওই ইউনিট ভেক্টরটা আসবে, ওটা হচ্ছে ওইটা নর্মালের ডিরেকশনটা আসবে, ইউনিট নর্মাল ভেক্টরটা আসবে আর কি। এটা আমরা করছি অলরেডি, কিন্তু আমাদের যদি মনে থাকে। আর আরেকটা কি আসবে, একটা ডিরেকশনাল ডেরিভেটিভ আসবে, যে ডিরেকশনাল ডেরিভেটিভটা বের করো। তাহলে তিনটা জিনিস আসতে পারে, মানে ভেক্টর ক্যালকুলাস থেকে, মানে ছোট ছোট জিনিস। আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্টের প্রপার্টি। গ্রেডিয়েন্টের প্রপার্টি মানে কি, এই যে আমরা গ্রেডিয়েন্ট বের করবো এখন, এটা এটা ভেক্টর চিহ্ন দেওয়া যায় না দেওয়া যায়, করলে হলো এফ আর জি হচ্ছে দুইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটার এই প্রপার্টিটা কি হবে, সিম্পলি হচ্ছে এই দুটা জাস্ট গুণ হবে এভাবে। ২ নম্বরটা দরকার আছে, কারণ এটা আমাদের দেখবি যে লাগবে প্রায় প্রায়। এটা হচ্ছে এরকম, দুইটা স্কেলার কোয়ান্টিটি গুণ আকারে আছে, আমাদের গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তাহলে এটা কিভাবে বের করবো? আলটিমেটলি এটা কি, ডিফারেন্সিয়েট করতেছি। তো ডিফারেন্সিয়েটে আমাদের একটা নিয়ম ছিল ইউভি সূত্র, এটা ওরকম, মানে ইউভি সূত্রের মতো। তাহলে এফ কে খালি রাখতে হবে, অন্যটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এইটা। তারপর হচ্ছে জি কে খালি রাখতে হবে, অন্যটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে হচ্ছে এটা। যে এরকম আর কি সূত্র। এই তো এই দুইটা লাগবে আর কি, এই দুইটা হলে হলো। আরেকটা আছে, এটা মনে হয় না আমাদের আসবে, এটা হচ্ছে এটা। দুইটা স্কেলার ভাগ আকারে আছে, তাহলে ইউ বাই ভি সূত্রটা আর কি। প্রথমটাকে খালি রাখে, একটাকে খালি রাখলাম, যে কোনো একটাকে খালি রাখলাম, তো ওই যে নিচেরটাকে ইউ বাই ভি, ভিটাকে খালি রাখে, এরকম ছিল না, ওরকম করে আর জি বিয়োগ, আর নিচে হবে জি স্কোয়ার। এইটা হচ্ছে গ্রেডিয়েন্টের প্রপার্টি। আচ্ছা, তাহলে এখন এইটার অ্যান্সারটা কি হবে বলতো? গ্রেডিয়েন্ট অফ আর বলবো, কি হবে এটা? গ্রেডিয়েন্ট অফ আর, ঠিক আছে? গ্রেডিয়েন্ট অফ আর, আরটা হচ্ছে এইটা। হ্যাঁ, আরটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আরটা হচ্ছে এটা, এরকম করে আছে। এটা যদি আমরা, আরটা যদি এভাবে থাকে, আর আমরা যদি এভাবে শুন, আরটা যদি এভাবে থাকে, আমরা যদি এটা ইয়াতে করি, কার্টেসিয়ানে করি, তাহলে আমাদের বহুত খাটতে হবে, কারণ আমাদের তখন রীতিমতো এইটা করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য, which is tough। কিন্তু আমরা সেমটা, আরটাকে তো আমরা যদি স্ফেরিক্যালি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ। তাহলে সহজ জিনিসটা, তাহলে আরটা আসলে, হ্যাঁ, স্ফেরিক্যালি চিন্তা করি, তাহলে কি হবে? স্ফেরিক্যালের ক্ষেত্রে আমাদের ওই যে সূত্রটা কি ছিল, স্ফেরিক্যালের সূত্র ছিল ডেল, ডেল আর, আর এখানে কি করতে হবে, যে ওই যে ইয়া করতে হবে, ওই ভেক্টরটা বসাইতে হবে, মানে আর দিব, আর এখানে হচ্ছে কি, ওই এ আরটা থাকবে। বাকিগুলো তো জিরো, কারণ এখানে বাকিগুলো তো জিরো, তাই ওগুলো লেখা না লেখা একই ব্যাপার। তো আর এর ডিফারেন্সিয়েশন কি হবে? আর ই ওয়ান হবে, তাহলে এ আর থাকছে। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এ আর। এখন এটা যদি আমরা জানি এ আর মানে কি, এআরটাকে আমরা কিন্তু লিখতে পারি, এআরটা হচ্ছে এই যে এটা, আর কে যদি আমি আর দিয়ে ভাগ দিই, তাহলে ওইটা কিন্তু এ আর চলে আসছে। তাহলে আমরা এটাকে কার্টেসিয়ানেও লিখতে পারবো, আর বাই এ আর, মানে যেটা আসবে এক্স এ এক্স, ওয়াই এ ওয়াই, জেড এ জেড, দিয়ে নিচে এই যে এটা, এটা কিন্তু আসতো। হুম, এটা আসছে। আচ্ছা, আর তাহলে এটা তো সহজ হবে বল। এটাও আমরা স্ফেরিক্যালে চিন্তা করতে পারি। তাহলে আমাদেরকে জাস্ট ডিফারেন্সিয়েট করতে হবে ডেল ডেল আর ওয়ান বাই আর কে।
আর এখানে এ আর আসবে ভেক্টরটা, ঠিক না? বাকিগুলা 0 হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এটার ভেক্টর এটা হচ্ছে, এটা যদি ইয়া করি ডেল ডেল 1/r, এটার ডিফারেন্সিয়েটটা কি হবে জানি? মাইনাস 1/r স্কোয়ার, কি এটা না? ঠিক আছে, তাহলে হয়ে গেল। এইরকম এরকম আর কি। তাহলে আমরা গ্রেডিয়েন্ট দিলে আমরা পারবো, গ্রেডিয়েন্ট আমরা পারবো। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, তাহলে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ল। তাহলে কার্ল কি হয়? কার্ল, কার্ল যেটা হয় ওটা, কার্লটা আমরা শুধুমাত্র ভেক্টরের ক্ষেত্রে বের করি, কোন স্কেলার ফাংশন কার্ল আমরা বের করি না, কার্ল অফ এ ভেক্টর। কার্ল অফ এ স্কেলার হচ্ছে ইনভ্যালিড আসবে, কার্ল অফ এ ভেক্টর একটা ভেক্টর আসবে। এখন জাস্ট কার্ল বের, এখন কার্ল, কার্ল তো জানি যে কার্ল হচ্ছে যেটা সিগনিফিকেন্ট, কার্লের সিগনিফিকেন্স কি, যে এটা হচ্ছে কোনো একটা ভেক্টরের রোটেশনটাকে মাপে, কোনো একটা ভেক্টর, ভেক্টর রোটেশনটা মাপে, কোনো একটা ভেক্টর রোটেশনটা মাপে, এটা হচ্ছে কার্লের সিগনিফিকেন্স। ওটা আমরা দেখবো, তবে আগে কার্ল বের করতে হবে আমাদেরকে। কোনো একটা ভেক্টর রাশি দিলে ওটা কার্ল কিভাবে বের করতে হয়, ওটা কার্টেসিয়ানে বের করতে হবে, বের করতে পারতে হবে স্ফেরিক্যালে এবং ইয়াতে সিলিন্ড্রিক্যাল। তাহলে কার্টেসিয়ানে যদি বের করতে বলে কিভাবে করে? কার্টেসিয়ান, এটা একটা ভেক্টর আছে। হুম হুম, কার্টেসিয়ানে করলে এটা হবে এখানে ডেল, না, হ্যাঁ, এখানে হচ্ছে ওই যে একক ভেক্টর গুলো লিখতে হয় এক্স এ ওয়াই, মানে আমরা লিখতাম না আই জে কে এরকম করে, তাহলে এখানে হবে এক্স এ ওয়াই এ জেড। আর এখানে ওই অপারেটরটা লিখতে হয়, তাহলে অপারেটরটা কিভাবে হবে? ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। আর এখানে লিখতে হয় ওই এ এক্স এ ওয়াই এ জেড এর কোফিসিয়েন্ট যেটা থাকবে আর কি। তাহলে এখানে ধর ছিল ভি এক্স, এখানে ভি ওয়াই, এখানে ভি জেড। তাহলে যেটা করলে আমরা পাই যাবো আর কি, কার্লটা পাই যাবো। এটা একদমই সহজ, কিন্তু এর পরের গুলো একটু কঠিন হবে। আমি যদি ইতে বের করি সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল সিস্টেমে যদি বের করি, তাহলে সেম ওটাই, মানে ভিটা এটা সিলিন্ড্রিক্যালি দেওয়া আছে, মানে জিনিসগুলো আর কি, মানে ভেক্টরটা। তাহলে এখানে প্রথমে কি লিখতে হবে? এখানে হচ্ছে ওই যে একক ভেক্টর গুলো লিখতে হবে সিলিন্ড্রিক্যালে। তাহলে কি কি জানি ছিল? এ রো, তারপর কি জানি ছিল আহ এ থিটা, এ ফাই, তারপর হচ্ছে এ জেড। তারপর অপারেটর গুলো লিখতে হবে ডেল ডেল, ডেল রো, ডেল ডেল ফাই, ডেল ডেল জেড। আর তারপর লিখতে হবে ভি এক্স, ভি এক্স তো না, ভি রো, ভি ফাই, ভি জেড। তাহলে হয়ে গেল। কিন্তু এত সহজ না, এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে এই কলামটা, এই দুইটা রোতে কিছু একটা পরিবর্তন আসবে। কি কি রো পরিবর্তন আসবে? ওই যে ডিএন এর সাথে যে কোফিসিয়েন্ট গুলা ছিল সেগুলো গুণ হবে এখানে। এ রোর সাথে কোনো কোফিসিয়েন্ট ছিল না, ওটা ছিল ডি ফাই, ডি এ ফাই, এরকম ছিল। এটা, এটার সাথে কোফিসিয়েন্ট ছিল রো ডি ফাই এফ আই ছিল, রো ডি ফাই এফ আই, তাহলে এখানে রো গুণ হবে একটা। আর এটার সাথে কোনো কোফিসিয়েন্ট ছিল না, এটা জাস্ট অ্যাজ ইট ইজ থাকবে। এবং রোটা এখানে গুণ হবে আর কি, জাস্ট এখানে কোফিসিয়েন্ট গুলো গুণ হতো, এটা আর কি খেয়াল রাখতে হবে। আর সামনে, সামনে যেটা হবে যতগুলো কোফিসিয়েন্ট আছে সবগুলা কোফিসিয়েন্ট গুণ ফলটা এখানে ভাগ হয়ে যাবে আর কি। আর আমি যদি দেখাই, ডিএল টা ছিল আমাদের এইটা, ডি রো, এ রো, রো, ডি ফাই, এ, এ ফাই, আর হচ্ছে আহ, কি ডি জেড, এ জেড। মানে কোফিসিয়েন্ট গুলা যেগুলো আছে, কোফিসিয়েন্ট গুলো এখানে যে কোফিসিয়েন্ট একটা আছে, এটা এটা কোফিসিয়েন্ট ওয়ান, এটা কোফিসিয়েন্ট ওয়ান। তো
এই এটাতে কোফিশিয়েন্ট গুলো গুণ হবে, এখানেও কোফিশিয়েন্ট গুলো গুণ হবে, এটা অপারেটর গুলো যা আছে তাই, অপারেটর গুলোতে কোনো চেঞ্জ নাই। আর এইখানে যতগুলো কোফিশিয়েন্ট আছে এগুলো গুণফলটা এখানে বসবে। তো এখানে তো কোফিশিয়েন্ট গুলো গুণফল, এটা 1, এটা 1, তাহলে এখানে জাস্ট রোটা ভাগ হবে, মানে 1/রোটা ভাগ করে দিতে হবে, এটুকু পরিবর্তন। তাহলে আমরা সিলিন্ড্রিকালি কাটতে ইয়াটা বের করে ফেলতে পারবো। আর এরপরে হচ্ছে কি, সেম জিনিসটা করতে হবে আমাদেরকে স্ফেরিক্যালের ক্ষেত্রেও, মানে ওই যে কোফিশিয়েন্ট গুলো গুণ করতে হবে, আর কোফিশিয়েন্ট গুলো যে গুণফলটা আছে ওটা ভাগ করে দিতে হবে আহ সামনে। তাহলে আমাদের যদি ভিটা সিলিন্ড্রিক্যালে দেওয়া থাকে, তাহলে প্রথমে আগে অপারেটর গুলো লিখে নেয়। তাহলে এটা হচ্ছে এ আর, এ থিটা, এ ফাই, সরি এফ আই এফ আই। আর এখানে অপারেটরটা লিখে ইয়াগুলো লিখে নে, অপারেটর কেন, ইউনিট ভেক্টর গুলো লিখতে হবে প্রথমে, তারপর অপারেটর গুলো লেখা লাগবে, ডেল ডেল আর, ডেল ডেল থিটা, ডেল ডেল ফাই। আর লাস্টে যায় তবে ভি আর, ভি থিটা, মানে যেগুলো থাকবে, মানে যেই ভ্যালু গুলো দেওয়া থাকবে আর কি, এর ও এ থিটা এর সহগ হিসাবে যেগুলো থাকবে ওইটা লিখতে হবে এখানে। লেখার পর এখানে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে ওই যে ডিএলটা, যদি আমি এখানে আরেকবার লিখি, ডিএলটা ছিল এখানে ডি আর, এ আর, আর ডি থিটা, এ থিটা, আর সাইন থিটা, ডি ফাই, এ ফাই। তাহলে এখানে গুণ হবে, যেটা গুণ হবে কোথায়, এখানে আর গুণ হবে, এখানে আর সাইন থিটা গুণ হবে, আর এখানেও আর গুণ হবে, এখানে আর সাইন থিটা গুণ হবে। আর এখানে নিচে ভাগ হবে কি, এই যতগুলো সহগ আছে সবগুলো, এখানে সহগ 1, এখানে আর, এখানে আর সাইন থিটা, তাহলে ভাগ হবে আর স্কোয়ার সাইন থিটা। তাহলে এটা বের হয়ে যাবে আমাদের ইয়াটা এরকম। তাহলে এই দুইটা খালি চেঞ্জ আছে। হ্যাঁ, কোনটা? এই থিটা সহগ না, মানে না, সহগ বলতে আমি বুঝাচ্ছি এই যে dr এর সাথে যেটা থাকবে, dr, d থিটা, তারপর r সাইন থিটা, মানে d থিটার সাথে যেগুলো থাকবে ওইটা সহগ বলতেছে আমি। ঠিক আছে। আচ্ছা, তাহলে কার্ল বের করতে পারবো, আমাদের যে কোনো ভেক্টর দেওয়া থাকলে আমরা ওটা কার্ল বের করে ফেলতে পারবো। এখন এটা সিগনিফিকেন্সটা দরকার, যে এটা সিগনিফিকেন্সটা কোথায় আর কি। কারণ এটার সাথে রিলেটেড আছে আমাদের স্টোকস থিওরেম। তো কার্ল হচ্ছে আমরা কোনো পয়েন্টের জন্য বের করব, যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্ট ঘিরে আমাদের ভেক্টরটা যদি ঘূর্ণমান থাকে, রোটেশন থাকে, তাহলে সেই রোটেশনটা আমরা মেজার করতে চাচ্ছি, যে কত রোটেশন আছে। অ্যাজ লাইক আমরা হচ্ছে ওমেগা যেরকম বের করি, তো ওই ভেক্টরটা, ওই রোটেশনটা আমরা মেজার করবো, ভেক্টর রোটেশন, এবং সেটা মেজার করবো কার্ল এর রেসপেক্টে বা কার্ল দিয়ে আর কি। তো এটা সামথিং একটা ভেক্টর যেটা পি পয়েন্ট থেকে পি পয়েন্টে রোটেট করতেছে, মানে ঘূর্ণায়মান, রোটেশনাল। তো তাই যদি হয়, তাহলে আমরা এক্ষেত্রে যদি কার্ল বের করি, তো আমরা জানি এক্ষেত্রে যদি কার্ল বের করি তাহলে এটা অবশ্যই নট জিরো আসবে, কারণ এটা রোটেট করতেছে। এবং এটা ডিরেকশনটা কি, যেহেতু এটা আলটিমেটলি একটা ভেক্টর এবং এটা ডিরেকশনটা আমাদের জানা জরুরি, ডিরেকশনটা কি করতে হবে, রাইট হ্যান্ড রুল ফলো করতে হবে, যেদিকে ঘুরতেছে সেদিকে থামটা ঘুরাইতে হবে, সরি, আঙ্গুলগুলো কার্ল করতে হবে। তাহলে এই বোর্ডে যেটা আঁকছি পি পয়েন্টে, এই যে এটা কিন্তু আউটওয়ার্ড, আউটওয়ার্ড, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, আউটওয়ার্ড। আরেকটা জিনিস এটা মনে রাখবি, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে কোনো কিছু, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেই সেটা হচ্ছে আউটওয়ার্ড হবে। হ্যাঁ, আর যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ওটা ইনওয়ার্ড হবে, মানে ক্লকওয়াইজ ক্রস, এইভাবে মনে রাখতে হবে, ক্লকওয়াইজ ঘুরলে ক্রস মানে ইনওয়ার্ড, এরকম আর কি। তাহলে এই যে ক্রস, ডিরেকশন আলাদা। আর যদি ওই সেম পয়েন্ট থাকে, মানে একটা পয়েন্ট থাকে কিন্তু ওখানে ঘুরতেছে না, মানে জাস্ট পাস হয়ে যাচ্ছে, তাহলে
যেমন এই ভেক্টর গুলা ঘুরতেছে না, তাহলে এক্ষেত্রে আমরা কার্লটা পাবো 0। এখন স্টোকস থিওরাম কি বলতেছে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এরপরে আমাদের কাজে লাগবে। মানে স্টোকস থিওরামটা আমরা আহ টুল হিসাবে ব্যবহার করবো আর কি। স্টোকস থিওরামটা আমরা এজ এ টুল ব্যবহার করবো। তাহলে এটা কি বলতেছে, এটা এটা বলে যে ইট স্টেটস দ্যাট সার্কুলেশন অফ এ ভেক্টর, মানে একটা ভেক্টরের সার্কুলেশন ইন এ ক্লোজ লুপ, একটা ক্লোজ লুপের মধ্যে একটা ভেক্টরের সার্কুলেশন ইজ ইকুয়াল টু দ্য সারফেস ইন্টিগ্রাল, is equal to the surface integral of curl of that vector along the open surface bounded by closed loop। মানে অনেক বড় কথা, এটা লিখে দিতে হবে, কারণ এটা লিখে দিতে হবে। হয়ে এরপরের দিন এগুলো সব লিখে নিয়ে আসবো। ক্লোজ লুপ is equal to surface integral। bounded by the closed। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে বলছে যে প্রথম হচ্ছে যে সার্কুলেশন অফ এ ভেক্টর, একটা ভেক্টর আছে ভি ভেক্টর বা এ ভেক্টর, ওটার যে সার্কুলেশন সেটা হচ্ছে এরকম করে নিতে হবে। মানে আমি যদি চিত্র দিয়ে আগে বুঝাই, সেটা হচ্ছে এরকম যে একটা ভেক্টর আছে, সেটা একটা ক্লোজড লুপ করছে, মানে কি বলবো, সার্কুলেশন বের করতে হবে এটা, তাহলে সেটা এরকম করে ধরলাম, এইটা এরকম করে, তাহলে ওই ভেক্টরটার যে সার্কুলেশন সেটা বের করব হচ্ছে এইভাবে, এই ভেক্টর ডিএল, এখানে বলছে ক্লোজড লুপ নিতে হবে, তাহলে এই যে ক্লোজড, ক্লোজ কথাটা আসছে এখানে, এবং কি নিতে হবে, লাইন ইন্টিগ্রাল নিতে হবে, লাইন ইন্টিগ্রাল নিলে এখানে একটা এল দিতে হবে। মানে এখানে জাস্ট এটাই বলতেছে যে সার্কুলেশন অফ এ ভেক্টর মানে হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর, ক্লোজ লাইন ইন্টিগ্রাল নিতে হবে, তাহলে ওটা একটা সারফেস কে কভার করছে। মানে আমি যদি এইটা ধরো একটা ভেক্টর, তাহলে এটাকে যদি লাইন ইন্টিগ্রাল নিই, তাহলে এই যে একটা সারফেস পাইলাম, একটা ক্লোজ, একটা সারফেস পাইলাম, মানে ওই লুপটা একটা সারফেস তৈরি করছে, এইটা হবে ওই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটা, আচ্ছা দেখ, এই ভেক্টরটা ধর ঘুরতেছে, ঘুরলে যে এটা কার্ল পাওয়া যাবে না, কার্ল পাওয়া যাবে তো। এই সেটা উপরের দিকে আসবে কার্লটা, তাহলে এই কার্লটার কিসের সমান হবে, সারফেস ইন্টিগ্রেশনের সমান হবে। তাহলে এই যে আমি যদি কার্ল নিই, এই যে কার্ল নিলাম, ওই ভেক্টরটা কার্ল না, এইটা সারফেস ইন্টিগ্রেশন ডিএস। এখন এই সারফেসটা কি ক্লোজড? না তো, এটা তো ওপেন সারফেস। কোন একটা লুপ একটা সারফেস বানাইছে, ওটা তো ক্লোজ বানাবেন, এটা তো অবশ্যই ওপেন সারফেস। ওই যে এই জন্য বলছে ওপেন সারফেস বাউন্ডেড বাই দি ক্লোজ লুপ, মানে এই ক্লোজ লুপটা একটা ওপেন সারফেস নিছে, এই সারফেসটা যদি আমি আহ, আহ, ইয়া করি, সারফেস ইন্টিগ্রেশন নিই এই ভেক্টরটার কার্লের, তাহলে এইটার ভ্যালু সমান পাওয়া যাবে, এটাই বলতেছে আর কি। এটা হচ্ছে আমাদের ইয়া ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন অফ স্টোকস থিওরেম। এটা কোথায় এম্পিয়ার্স লতে কাজে লাগবে? এম্পিয়ার্স লতে কি করতাম আমরা, এম্পিয়ার্স লতে আমরা কি করতাম, ওই যে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ক্লোজড ইন্টিগ্রেশন নিতাম, ক্লোজ লুপ ইন্টিগ্রেশন নিতাম।
ম্যাগনেটিক ফিল্ডের ক্লোজ লুপ ইন্টিগ্রেশন নিলে আমরা হচ্ছে ওই যে কি বের করতাম যে চার্জ ইনসাইড কিছু একটা হাবিজাবি। তো ওইটার সাথে রিলেট করে আমরা কিন্তু এটার ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমরা কার্ল বের করতাম, তারপর যদি আমরা ওটা সারফেস ইন্টিগ্রেশন করতাম, তাহলে একই ভ্যালু আসতো। তো ওখান থেকে আবার কিছু জিনিস আমরা বের করতাম। সো এই জন্য আর কি এটা একটু ভালো করে বুঝতে হবে যে আমরা যদি একটা ভেক্টরের লাইন ইন্টিগ্রাল নিই, ক্লোজড লাইন ইন্টিগ্রাল নিই, তাহলে সেই ভ্যালুটা আসবে ওই ভেক্টরটারই কার্ল এর সারফেস ইন্টিগ্রালের সমান। এই যে এরকম করে, মানে এই ভেক্টরটা কার্ল তো এদিকে ইয়া করবে, যেহেতু এদিকে করতেছে তাহলে এদিকে হবে কার্লের ডিরেকশনটা। তো এই কার্লটার মানে এই যে এই নীল ভেক্টরটার যদি আমি সারফেস ইন্টিগ্রেশন নিই, এই সারফেসটা, লাইনটা যে সারফেসটা বানাইছে সেই সারফেসটা, এটা হবে এই ভেক্টরটার লাইন ইন্টিগ্রেশনের সমান। বুঝা গেছে? মানে এখন কথাটা কিন্তু মুখস্থ না করলেও, মুখস্থ করার দরকার নেই। মুখস্থ করার দরকার নেই। এটা যদি বুঝা থাকি তাহলে এমনি আমি বানায় লিখতে পারবো যে আচ্ছা এটা কি হবে, যে ভেক্টরটা ক্লোজ লুপ ইন্টিগ্রেশন নিলে যেটা হবে এইটার কার্লের সারফেস ইন্টিগ্রালের সমান হবে, এবং সেটা হবে ওপেন সারফেস। কারণ আমরা জানি যে ক্লোজড একটা লাইন একটা ওপেন সারফেসকে রিপ্রেজেন্ট করে। এটাই হচ্ছে স্টোকস থিওরেম, এবং এটা একদম আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে, মানে একদম বলার সাথে সাথে স্টোকস থিওরেমটা বলার সাথে সাথে এই জিনিসটা মাথায় আসতো যে কার্ল নিয়ে টিএস নিতে হবে, সারফেস ইন্টিগ্রেশন নিতে হবে। এইটা কিন্তু ক্লোজড না, ওপেন। এটা ক্লোজড না, এটা ওপেন। এইটা ক্লোজড। এইটাই, এটুকু খালি মানে এইটাতে আবার এটা দেওয়া যাবে না, এটাই। এরপর হচ্ছে সিগনিফিকেন্স বোঝা গেছে। আর এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রপার্টিস, মানে কার্লের। কার্লের ক্ষেত্রে এইটা একটা প্রপার্টি। এই ডিস্ট্রিবিউশন লটা ফলো করবে। এখন এইটা লাগবে আমাদের, এটা একটু বুঝিস ভালো করে। এটা হচ্ছে আমরা যদি এটা নিই, কার্ল নিলাম, নিয়ে কার্ল অফ আমরা বের করতেছি। ও ও ব্যাড লাক। আচ্ছা,